নেপালটা দিয়ে যদি তাদের স্বার্থসিদ্ধি না হয় তাহলে তো ভারতের নর্থ ইস্ট রয়েছে, আরও কি ভয়ের কারণ রয়েছে ভারতের কাছে? এর পরে কি, নেপালের পরে হোয়াট নেক্সট? সানি ডেজ হচ্ছে সুনীল গাভাস্করের জীবনী, ঠিক আছে? সেখানে একটা অসাধারণ একটা ছোট্ট একটা ব্যাপার ছিল, সেটা হলো সানি ডেজে সুনীল গাভাস্করকে চিনতেন না ম্যালকম মার্শাল। ম্যালকম মার্শাল বলেছিলেন কে বাচ্চা ছেলে এসছে ওয়েস্ট ইন্ডিজ টুরে উড়িয়ে দেবো, এ করবো। তো একটা ইউনিভার্সিটি ম্যাচে সুনীল গাভাস্কর নেমেছিলেন, নেভেল ম্যালকম মার্শালকে বেধড়ক পিটিয়েছিলেন। পরের দিন ম্যালকম মার্শাল লিখেছিলেন নাও আই নো হু ইজ সুনীল গাভাস্কর। তো এইরকম যারা, উনি হয়তো এখনও বুঝতে একটু ওয়াশিংটনের দেরি হয়ে গেছে যে হোয়াট ইজ ইন্ডিয়া। আশা করি গত 2-3 দিনে, আগামী 2-3 দিনে ওনারা বুঝছেন। একটা কী জানো তো, একটা জিনিস বুঝতে হবে, যখন র্যাপ গান হয় না মানুষ প্রচণ্ড উত্তেজিত হয়ে যায়, কিন্তু যখন কীর্তন হয় তখন মানুষ উত্তেজিত হয় না, শান্ত হয়ে যায়। কারণ তখন ঈশ্বরের বাস তারা বুঝতে পারে। একটা জিনিস বুঝবে, এজেন্সি, ঈশ্বর আর ভূত, এই তিনটে জিনিসকে চোখে দেখা যায় না, তারা আছে কি না আছে তার ফিলটা পাওয়া যায়, ঠিক আছে? সুতরাং যারা ভূতের মানে ঘোস্ট ক্যাচার্স হয় বা যারা স্পিরিচুয়াল ক্যাচার্স হয়, যারা ঈশ্বরের সাথে মতবাদ করে, এজেন্সির ব্যাপারে আমি অত জানি না, আমি বলতে পারবো না, কিন্তু এইরা যারা হয় এরা কিন্তু একটা জিনিস বোঝে যে ধরো কোনো একটা জায়গায় গিয়ে একটা হাওয়া চলছে, টেম্পারেচার বেড়ে গেল, হ্যাঁ একটা ম্যাগনেটিক ওয়েভ এলো, তখন বোঝে এই ঘরে ভূত আছে, এই ঘরে ঈশ্বর আছে। সেরকমই হয়তো ওয়াশিংটন ডিসিও বোঝে যে আমরাই একা পৃথিবীতে এজেন্সি চালাই না, বহু দেশের এজেন্সি আছে। আমি আবারও একটা কথা বলছি, আমি বারবারও এই কথাটা বলছি, উই আর দ্য বেস্ট করে ঢেরা না পিটিয়ে। দেখুন আমাদের এখানে এই পুজোর মাস আর 2 দিন বাদ থেকেই সবার বাড়িতে ঢাক বাজতে শুরু করবে। তো ঢাকের গল্প আমাদের না শুনিয়ে ঢাক ওয়াশিংটনেই বাজান, নিজেরাই শুনুন। কারণ আমরা ঢাক যেমন ফুটো করতে জানি, আমরা চাইলে ঢাক বাজিয়ে গোটা বিশ্বে। কিন্তু এই যে নেপালের এই কন্ট্রোলিং এর পেছনে কার মাথা? কোন কন্ট্রোলিং? নেপাল যে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে নিজের মতো করে, সুশীলা কার্কিকে সামনে রেখে। ভাঙার তো চেষ্টা অনেকেই করেছিল, গোছানোর মাথাটার পেছনে কে? ওই যে ইরফান খানের ডায়লগটা ভুলে গেলে তো চলবে না, জিদ হতি তো বাহু মে হতি, মোহব্বত ইসলিয়ে তো জানে দিয়া, জিদ হতি তো বাহু মে হতি। জিদ আছে কারুর না কারুর, তো জিদ আছে। তার সেটা কে, মাথাটা কার? জিদ ছিল ট্রাম্পের। আচ্ছা। আর নেপালের মানুষের একটা সচেতন ইচ্ছা ছিল, তারই প্রতিফলন হচ্ছে নেপাল এত সুন্দরভাবে নিজেদেরকে গুছিয়ে নিতে পারলো। আমাদের ভাব ভালো, দেখো একটা বন্ধু যখন বিপদে পড়ে, ভাব ভালোবাসা এবং আশীর্বাদ থাকে সবার মনে, সেখানে তো একটা প্রচণ্ড রকমভাবে মানুষ চায় না যে তাদের পাশে থাকবো, তাদের সাথে থাকবো। সুতরাং আমরা চিন্তিত ছিলাম। আজকে যখন নেপালের পক্ষে আমরা এতটা চিন্তিত ছিলাম, নেপালের ভালো দেখে আমার খুব ভালো লাগছে। এই আগুনে জ্বলছিল নেপাল, এটা দেখতে তো ভারতবাসীর ভালো লাগেনি, কোনোদিনই লাগেনি। ইভেন বাংলাদেশের ক্ষেত্রেও লাগছিল না। বাংলাদেশ সেটা বুঝতে পারেনি, নেপাল সেটা বুঝলো, এটাই ভালো লাগলো। দেখো ঈশ্বর আছেন কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো শেপে ঈশ্বর গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে। কিন্তু এই যে বিভিন্ন জায়গাতে একটা ভীষণ ভয়ের বিষয়, যে বিভিন্ন জায়গাতে এই যে জনরোষগুলো গড়ে উঠছে, বাংলাদেশেও একটা জেনারেশনের মধ্যে আমরা দেখছি, নেপালেও একটা জেনারেশনের মধ্যে দেখছি, এবং ডলার উদ্ধার হয়েছে বেশ কিছু জায়গা থেকে। সূত্র মারফত সেই খবরগুলো আমাদের কাছে এসছে যে বিভিন্ন জায়গা থেকে নাকি বেশ কিছু ডলার পাওয়া গিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কোনোভাবে আমাদের দেশের এই তরুণ যে প্রজন্ম, তরুণ প্রজন্ম যে কোনো দেশের ক্ষেত্রেই কিন্তু একটা হাতিয়ার। আমরা স্বাধীনতা সংগ্রামে দেখেছি তরুণরাই সবথেকে প্রচন্ড ঝাঁপিয়ে পড়েছিল। কোনোভাবে তাদেরকে কোথাও একটা, তাদের মাথায় কোথাও একটা কিছু ঢোকানোর চেষ্টা চলবে না? প্রথমে বলি, ওই যে ডলারগুলো উদ্ধার হয়েছে ওগুলোকে সামলে রাখুন, আগামী দিনে টিস্যু পেপার হিসাবে ব্যবহার হতে পারে। দ্বিতীয় কথাটা যেটা আমি আসছি সেটা হলো ভারতবর্ষে হবে কিনা। আশা করি মানে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমরা সবাই পেঁয়াজ কেটেছি, কোনো না কোনো দিন পেঁয়াজ কেটেছি, তুমিও কেটেছো, আমিও কেটেছি। পেঁয়াজ যখন কাটবে না, একটা করে ছাল ছাড়াবে পেঁয়াজের, দেখবে আরেকটা খোলস আছে ভিতরে, আছে তো? সেই খোলসটা যখন ছাড়াবে আবার দেখবে ভিতরে একটা খোলস আছে। সেই যে পেঁয়াজ ছাড়াবার যে জার্নিটা আছে খোলসে খোলসে, সেটা যেমন একটা উত্তেজক জার্নি, তেমন প্রতিটা খোলস যখন আমরা ছাড়াতে পারি, অন্য খোলসটা কিন্তু আমাদের চোখ দিয়ে জল বার করে দেয়, তাই না? ভারতবর্ষ সেই পেঁয়াজ আননেসেসারি ছাড়াতে যাবেন না, চোখ দিয়ে এত জল বেরোবে না, কল্পনা করতে পারবেন। কিন্তু এই যে এত বাউন্ডারি খোলা, আমরা কালকে দেখছিলাম যে পানি ট্যাঙ্কি বর্ডারটা 1751 কিলোমিটার খোলা। এমনকি আমরা কালকে ক্যামেরায় সেই ছবিটা দেখিয়েছে যে নেপাল থেকে এসে একটা ছোট
নদী বা যাই বলি না কেন, জলাশয় কোমর পর্যন্ত যার জল, সেটা পেরিয়ে ওপারে ভারত ঢুকে পড়লো, এরমভাবে আবার অনেকে ফিরে গেল। আবার নর্থ বেঙ্গলের দিকে বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেটাও খোলা। তাহলে সীমান্ত সুরক্ষার ব্যাপারে কি ভাবা হবে না? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জায়গাগুলো দিয়ে তো এই মুহূর্তে না হোক, রাতের অন্ধকারে বা পরে, এখানে তো না এই মুহূর্তে সেই মুহূর্তে বলে না, বর্ডার লাইন সবসময় সিকিউর করতে হবে, এটা যে কোনো রেসপন্সিবল গভর্নমেন্টেরই স্ট্র্যাটেজিক পয়েন্ট। কোথায় কেন কেন্দ্র রাজ্য সহাবস্থানে আসতে পারছে না? এই রাজনৈতিক যে ডিফারেন্সটা আছে না, এটা কোথাও গিয়ে রাষ্ট্রীয়করণে ভুলে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে স্টেটমেন্টটা করলেন নেপালের ঘটনাটা ঘটার পরে, ইটস আ ভেরি ম্যাচিওর স্টেটমেন্ট। উনি প্রথমেই যে কথাটা বললেন যে এটা ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট হতে পারে, বাট আমাদের ভারতবর্ষকে যা সহযোগিতা করতে হবে করবো। দ্য ফার্স্ট স্টেটমেন্ট আই এম টকিং। তারপরে কি করেছেন ওটা তো দেখার আমার সুযোগ হয়নি, এবং প্রথম যে স্টেটমেন্টটা করেছেন দ্যাট ইজ এ ভেরি ম্যাচিওর স্টেটমেন্ট। কিন্তু আমার কথা হচ্ছে, যারা ছোট ছোট রাজনৈতিক দলের কর্মীরা আছে, যারা একদম ছোট লেভেলে আছে, ওনার মতো অত বড় মানে একটা স্টেটের প্রধান না, তাদের এই দায়িত্ববোধ নিয়ে এটা বুঝতে হবে। আমরা বাইরের দেশের লোককে আমাদের দেশে পেনিট্রেট বা ইনজেক্ট করিয়ে আমরা কেন্দ্র সরকারকে টাইট দিচ্ছি, বা আমাদের একটা ভোট ব্যাংক হঠাৎ করে বেড়ে যাচ্ছে, সেটা নয়। পরে ওই লোকটাই আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং এই ছোট ছোট লিডার যারা অল্প অল্প পয়সার জন্য, মানে আমরা তো দেখতেই পাচ্ছি আজকের ডেটে বহু লোক ধরা পড়ছে যারা পয়সা নিয়ে নিয়ে সিটিজেনশিপ দিয়েছে ভারতবর্ষের। এই মানুষজনগুলোকে বোঝাটা খুব আবশ্যক যে এইভাবে একটা রাষ্ট্র রাজনীতিতে এই রকম মানসিকতা রাখলে তারা অ্যাকচুয়ালি নিজের গলাতেই নিজে ফাঁদ দিচ্ছে, এবং সেই ফাঁদেই কখন ফেসে তিনি মারা যাবেন নোবডি নোজ। সুতরাং এই কাজকর্মগুলো করা উচিত নয়। আর লাস্ট একটা কথা আমার মনে হয় এই প্রশ্নের উত্তরে আমার বলার দায়িত্ব আছে, সেটা হলো ভারতবর্ষের ভিতরে কেন এই আমেরিকার মতো সিআইএ বা এরম ধরনের এজেন্সি খুব একটা কিছু করে উঠতে পারে না, তার সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের কালচারাল ডাইভার্সিটি। প্রতি 100 মিটারে যদি আমরা দৌড়া হাঁটি বা আমাদের লোকেশন চেঞ্জ করি, আমাদের কোনো না কোনো কালচারাল ডিফারেন্স পাবই। এবং এত কালচারালি ডিফারেন্ট প্লেসকে একত্রিত হয়ে কোনো না কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে গোটা দেশটাকে ইনভলভ করে দেওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। তার কারণ হচ্ছে উই আর ওপিনিয়নেটেড, আমাদের ওপিনিয়ন আছে, এবং আমাদের একটা ম্যাসিভ অংশের মানুষের শিক্ষাগত যোগ্যতাটা অনেক হাই। সুতরাং একটা জিনিসকে ফিড ইন করানো যেমন ইজি নয়, সেমনি একটা জিনিসকে ফিড ইন করিয়ে সেটাকে ইউটিলাইজ করাটাও ততটা ইজি নয়। যত ডেপথ আছে আমাদের নেশনের ভিতরে, ওই ডেপথে যদি আপনি যান, দ্যাট ইজ লাইক এ ব্ল্যাক হোল, ঢুকলে আপনি বেরোতে পারবেন না। সুতরাং আমি আবারও বলছি, বেস্ট অফ লাক, কিপ ট্রাইং। আপনারা তো একটা এজেন্সি, মাসের শেষে মাইনে পান, কিপ ট্রাইং, চেষ্টা করুন। তবুও আমি বলবো, আমি যতটা মানে আমি খুবই অল্প সংস্কৃত জানি, ওই লাইনটা আমার কোনোদিনই মাথা থেকে বেরোয় না। সেটা হচ্ছে ধর্ম ধর্মত রক্ষিত, হি হু প্রোটেক্টস হিজ ডিউটি, দ্য ডিউটি প্রোটেক্টস হিম। সুতরাং যে এজেন্সি তাকে কাউন্টার করুন, নিশ্চয়ই থাকতে হবে। আমি ঘরে দরজা লাগাই কেন? এ কারণে নয় যে আমার ঘরে দরজা না লাগালে ঘুম আসে না, এই কারণে লাগাই যাতে সেই দরজা ভেঙে চোর যখন আছে আমি শব্দ পাবো। দরজা লাগাই কারণ আমার কাছে কানে যাতে শব্দটা শুধু আসে তা না, চোরও একটা রেজিস্ট্যান্স পায়। সুতরাং সতর্ক থাকতেই হবে, এবং সর্বদা আমাদের যেটা জিওগ্রাফিক্যাল প্রেজেন্স সেটা সতর্কতা থেকেই আসছে।